গল্প নিভৃত দহন তুমি। ভিডিওটা পড়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মা, আর কয়েকটা ভাত দিবা? আমার না খুব খিদে লাগছে। কালকে রাত থেকে না খাওয়া, প্রত্যেক দিন এই পান্তা ভাত খেতে পেট ভরে না। রাহেলা বেগম মেহেরিনের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে একটা চর মারলেন আর রেগে বললেন, কামাই করে খেতে পারিস না? তোর বাপ তো পঙ্গু না, কামাই করতে পারে না, আর উপর তার উপর তুই হলো অপায়া। উস্কো ঝামেলা জন্মর পর তো মাকে খেয়েছিস, এখন আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। কয়েকটা ভাত চাওয়ার যে এত কথা শুনতে হবে মেহেরিন ভাবতেই পারেনি। মেহেরিন শান্ত গলায় রাহেলা বেগম মেয়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা মা, সাহিল স্নেহা ওরা সবাই না মাংস দিয়ে ভাত খায়, তুমি তো কোনো সময় আমাকে একটু মাংস দাও না? মেহেরিনের কথায় শেষ হতে না হতেই রাহেলা বেগম হাতা উঁচিয়ে তেড়ে এলেন। কর্কশ গলায় চিৎকার করে বললেন, আইসে বড় লোকের বেটি আমার, শখ কত! মাংস দিয়ে ভাত খাইতে মন চায়, বিয়া বইরা প্রতিদিন মাংস পোলাও গিলিস, এখন আমার সামনে থেকে দূর হওয়া বলছি। মেহেরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের কোণে জমে থাকা জলটুকু আঁচলে মুছে নিয়ে বাড়ির পেছনে আমতলায় গিয়ে বসলো। পেটের ভেতর খিদের আগুন জ্বলছে, আর মনের ভেতর জ্বলছে অবহেলার দহন। ওর মা থাকলে কি আজ ওকে এক মুঠো ভাতের জন্য এভাবে কথা শুনতে হতো? ঠিক তখনই মেহেরিনের বাবা মোশাররফ সাহেব কাচুমাচু মুখে বাড়ির ভেতরে ঢুকলেন। রাহেলা বেগম অত পেতেছিলেন। মোশাররফ সাহেবকে দেখে তিনি গলা চড়িয়ে বলতে শুরু করলেন, শোনো গো, তোমার এই দামড়িধারী মেয়েটাকে আমি আর এই ঘরে বসে বসে খাওয়াতে পারবো না। সাহিল স্নেহার পড়ার খরচ আছে, এর একটা গতি করো, না হলে আমি বিষ খেয়ে মরবো। মোশারেফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা তো বয়স কম রাহেলা, এই ছোট্ট মেয়েটাকে কার হাতে দেব? হ্যাঁ, এটা ঠিক, আমি ওকে দেখতে পারি না, তাই বলে এত ছোট্ট বয়সে বিয়ে দেব, এতটাও নিষ্ঠুর হতে পারবো না রাহেলা বেগম। এবার গলা স্বর নিচু করে কুটিল হাসের স্বামীর কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, শহরে ওই যে বড় ব্যবসায়ী তাজনিয়া চৌধুরী, যার আগের পক্ষের একটা ছোট ছেলে আছে, তার ঘর থেকে সম্বন্ধ এসেছে। মেয়েকে দিলে তোমার সব ধার দেনা শোধ হবে, আর মেহেরিনের আশপাশে থাকবে, ভেবে দেখো। মোশাররফ সাহেব চমকে উঠলেন, কিন্তু ওর বয়স তো 25-30-এর কোঠায়। মেহেরিন কেবল 17 ছুঁই ছুঁই, আর একটা বিনিময়ে নিজের মেয়েকে রাখতো নীতির কথা। রাহেলা বেগম ধমকে উঠলেন, কাল সকালে ওরা আসছে মেয়ে দেখতে, টাকা যা দেবে তাই দিয়ে আমাদের অভাব পুছে যাবে, এটাই শেষ কথা। চৌধুরী নিবাস, আভিজাত্য আর ঐতিহ্যের মিশে এক রাজকীয় প্রাসাদ, সাদা মার্বেল পাথরের উচ্চ গেট পেরিয়ে ভেতরে তাকালে যে কারো চোখ জুড়ে যাবে। বিশাল এই দোতলা বাড়ির প্রতিটি কোণ থেকে যেন আভিজাত্যের ঘ্রাণ আসছে। কয়েকদিন আগেই বাড়িটা নতুন করে রং করা হয়েছে, যা ঝকঝকে উজ্জ্বলতা, আর পরন্ত বিকেলের রোদ আরো বেশি খেলতে হচ্ছে। পুরো বাড়ির সাজ সাজ রব। কাজের লোকেদের আজ দম ফেলার সময় নেই, কারণ এই বাড়ির বড় ছেলে প্রভাবশালী ব্যবসায়ী তাসনিয়া চৌধুরী হৃদ, এবং তার কলিজের টুকরো 7 বছরের ছেলে শেহজাদ চৌধুরী শ্রিয়া দীর্ঘ কয়েক বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে। তাসনিয়া যেমন সুদর্শন তেমনি গম্ভীর, তার নাম শুনলে ব্যবসায়িক মহলে যেমন সীমিত করা হয়, বাড়ির লোকেরাও তেমন ঠিক ততটাই ভয় পায়। স্ত্রী মারা যাওয়ার পর তাসনিয়ানের জীবনটা ছিল শুধুই কাজ আর ছেলেকে ঘিরে, কিন্তু এবার তার ফেরার কারণটা একটু ভিন্ন। তাজরিয়ানের দাদি, অর্থাৎ চৌধুরী বাড়ির বড় গিন্নি মেহেরজাবিন চৌধুরী চায়ে চুমুক দিতে দিতে ফোন কানে লাগালেন। ওপাশে কোনো একজন বলতেই তিনি তৃপ্তি হাসি হাসলেন। মেহেরজাবিন চৌধুরী বললেন, রাহেলা সব ঠিক আছে তো? তাজনিয়ান কিন্তু বড্ড এক রেখা, ওর জন্য এমন একজনকে চাই যে শুধু আমার নাতিকে আগলে রাখবে না, এই বাড়ির সম্মানও ধরে রাখবে। আর মেহেরিনের কথা যা বললেন, মেয়েটা শান্তশিষ্ট তো? ওপাশ থেকে রাহেলা বেগমের চাতুরাকারীটা হাসি শোনা গেল। মেহেরজাবিন চৌধুরী ফোন রেখে দিলেন। মেহেরিন দাখিল মাদ্রাসার ছাত্রী, এইবার এইচএসসি পরীক্ষা দেবে, আর স্নেহা 9A পড়ে। মাহেরিনকে ও সৎ মা পড়তে দিতে
না চাইলেও মাহেরিন দুটাই টিউশনি করায়, সে টাকা দিয়ে টুকাটাকি হাত খরচ করে আর নিজের পড়াশোনা খরচ চালায়। মেহেরিনের বয়স 17 হলেও ওর দু চোখ ভরা ছিল অনেক স্বপ্ন। এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ওর। রাহেলা বেগম অবশ্য চাইতেন না মেহেরিন ঘর থেকে বের হোক, কিন্তু মেহেরিন দমে যাওয়ার পাত্রী নয়। পাশের পাড়ায় দুইটা ছোট্ট বাচ্চাকে পড়িয়ে যা পায় তাই দিয়ে নিজের কলেজের বেতন আর টুকিটাকি হাত খরচ চালায় সে। কিন্তু আজ খিদের জ্বালায় শরীরটা বড্ড অবসন্ন হয়ে আসছে। এক মুঠো ভাতের জন্য যে অপমান তাকে সইতে হলো, শরীরটা খারাপ হওয়ার আজকে আর পড়াতে গেল না। আমতলায় বসে মেহেরিন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আপন মনে গেয়ে উঠল, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, আমাকে হারায় আনলে দে টানাই, বাজলে এমন বালির ঘর। চৌধুরী বাড়ির আশ্বাস রব রব আমেজ বিরাজ করেছে। বাড়ির প্রায় অসংখ্য মানুষ নিয়ন্ত্রণ করা হয়েছে। তাজরিয়ান চৌধুরী রিত এবং তার একমাত্র ছেলে শেহজাদ চৌধুরী শ্রেয়া সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসবে ওদের আনতে তাজরিয়ানের বাবা। আর মেজো গিয়েছে এয়ারপোর্টে। তাজরিয়ানরা 2টার দিকে বাংলাদেশে আসছে এবং রুমে এখন রেস্ট নিচ্ছে। তাজরিয়ান না আসার উপলক্ষে তিনি গরু জবাই করা হয়েছে। অসংখ্য মানুষ। চৌধুরী তার বড় তাজনিয়ান চৌধুরী রিগ, বয়স 28, তার একমাত্র ছেলে শেহজাদ চৌধুরী শ্রেয়া, বয়স 7, মেজো ছেলে তাসনিক চৌধুরী রাজ, বয়স 25, ছোট মেয়ে তিথিয়া চৌধুরী তৃষা, বয়স 18, মেজো ছেলে তৃষা চৌধুরী, তার স্ত্রী সানিয়া চৌধুরী, তাদের 2 ছেলে মেয়ে, বড় ছেলে শানাস চৌধুরী ও ছোট মেয়ে তাসনিম চৌধুরী তাহিয়া, বয়স 17, ছোট ছেলে তিতাস চৌধুরী, তার স্ত্রী জেসমিন চৌধুরী, তাদের এক মেয়ে তিথি চৌধুরী টিনা, বয়স 16, ছোট মেয়ে জেনিফা চৌধুরী, তার স্বামী রাশেদ মির্জা, তাদের 2 ছেলে মেয়ে, বড় জিসান মির্জা বয়স 25, ছোট মেয়ে জিসান মির্জা। এই মিলে চৌধুরী পরিবার বিশাল খাবারের টেবিলে হরেক পদের খাবারের উপচে পড়েছে। 3টে গরু জবাই হয়েছে। পুরো বাড়ির বাতাসে মশলার সুবাস আর মানুষের কোলাহল। তাসনিম চৌধুরী নিজের তদকারি করছে যাতে মেহমানদের আপ্যায়নের কোনো কমতি না হয়। তাজরিয়ান আর রুমে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বাগানটার দিকে তাকিয়ে আছে। দীর্ঘ কয়েক বছর পর এই বাড়িতে ফেরা, অথচ তার চেহারায় কোনো উচ্ছ্বাস নেই। পরনে হালকা ছাই রঙের টি-শার্ট আর ট্রাউজার, চোখে সেই পরিচিত শীতল চাহনি। ঠিক তখনই 7 বছরের চেয়া দৌড়ে ঘরে ঢুকলো, পরনে দামি ব্র্যান্ডের ডেমিন আর টি-শার্ট। ছেলেটা দেখতে একদম তার বাবার কার্বন কপি। ড্যাড, দাদি বলেছে নিচে যেতে, অনেক মানুষ এসেছে, সবাই আমাকে দেখতে চায় আর ডোন্ট লাইক ইট। শ্রেয়ানের গলা জেদ আর বিরক্ত। তাজরিয়ান নিচু হয়ে ছেলের সামনে হাঁটু গেজে বসলো। শ্রেয়া অবাধ্য চুলগুলো ঠিক করে দিয়ে গম্ভীর গলায় বলল, লিটল চ্যাম্প, জাস্ট ফর টেক মিনিটিন, তারপর আমরা রুমে চলে আসবো, ওকে? শ্রেয়া মুখ ফুলিয়ে ড্যাডের হাত ধরলো। এই ট্যাঙ্কি আর রাগী মানুষটার কেবল তার ছেলের সামনে কিছুটা শান্ত থাকে। নিচে নামতেই পুরো ড্রয়িং রুম নজর তাজরিয়ানের দিকে চলে গেল। জিসান মির্জা অর্থাৎ হৃদের ফুফাতো বোন এতক্ষণ সোফায় বসে ফোনের স্ক্রিনে মনোযোগ দিয়ে কি যেন দেখছিল, কিন্তু তাজরিয়ানকে নামতে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। জিসান মনে মনে অনেক দিন থেকেই তাজরিয়ানকে নিয়ে স্বপ্ন বুনেছে। তাজরিয়ানের হাজেল রঙের চোখের দিকে তাকালে সে আজই খেয়ে হারিয়ে ফেলে। মেহজাবিন চৌধুরী শ্রেয়ার কাছে টেনে নিলেন, তারপর বড় ছেলে তাহসিন চৌধুরীকে পাশে ডেকে নিচু স্বরে বললেন, তাজরিয়ান তো এসেই পড়লো, এখন আর দেরি করা ঠিক হবে না। আমি কিন্তু ওই মেয়েটার বাড়ি মানুষের সাথে কথা বলে নিয়েছি, কাল সকালে আমরা সবাই যাচ্ছি মেয়ে দেখতে। তাজরিয়ান এক কানে কথা শুনছিল, তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে জানে দাদি এই আয়োজনের মানেই হলো তাকে আবার কোনো দায়িত্ব জারানো। তাজরিয়ান ধীরে পায়ে দাদির সামনে গিয়ে দাঁড়ালো। দাদি, আমি এখানে শুধু শ্রেয়ানের জন্য এসেছি। ব্যবসার কাজে আমাকে আবার ফিরতে হবে। বিয়ের কোনো নাটক আমি করতে পারবো না। খবরদার আমাকে ঝামেলা জড়ানোর চেষ্টা করবে না, এর ফল কিন্তু ভালো হবে না। মেহজাবিন চৌধুরী দমার পাত্রী নয়,
তিনি শক্ত গলায় বললেন, নাটক নয় তাজরিয়ান, শ্রিয়ানের জন্য প্রয়োজন। এই বয়সে একটা বাচ্চার মাকে ছাড়া কিভাবে বড় হবে? মেয়েটাকে আমি চিনি, একদম শান্ত আর লক্ষ্মী। কাল তোমাকে আমাদের সাথে যেতেই হবে। তাজরয়নের মেজাজ সপ্তম চড়াতে শুরু করেছে। সে জানে তা কমাতে কিছু হওয়ার এই বাড়িতে অসম্ভব। তাজরিয়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কেন? আমার ছেলেকে কি আমি শিক্ষা দিতে পারছি না? আমার ছেলেকে আমি মানুষ করতে পারছি না? এখন আবার তার জন্য মা প্রয়োজন? এই বিয়ে ঝামেলা যেন আমাকে না জড়ানো হয় বলে দিলাম। আই রিপিট, আমাকে যেন না জড়ানো হয়। কথার মাঝে হুট করে শ্রেয়া বলে উঠল, আমার তো পচা মা চাই না। আমার বাবাই আমার মা, আমার বাবাই আমার বাবা। সব মরাই পচা হয়। শ্রেয়ানের কথা শুনে লিভিং রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। মেহেরজাবিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। 7 বছরের একটা বাচ্চার মনে মা শব্দটা নিয়ে এত ঘৃণা জমেছে, এটা ভাবতেই তার বুকে কেঁপে ওঠে। তাজরিয়ান ছেলের কথা শুনে একটু অবাক হলেন না, বরং ঠান্ডা চোখে দাদির দিকে তাকিয়ে বলল, শুনেছে তো, আমার ছেলে পচা মা চায় না। তাই এই মেয়ে দেখার জন্য পরিকল্পনাটা এখনই বাদ দিন। আমি আসছি। তাজনিয়ান শ্রেয়াকে গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। জিসান এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল। তাজরিয়ানের এই বিয়ে বিরোধী অবস্থা দেখে তার মনের ভেতরে খুশির ঢেউ খেলে গেছে। মনে মনে হাসলো সে, যাক অন্তত এই যাত্রা তাজরিয়ানের জীবনে অন্য কেউ আসতে পারছে না। মেহেরজাবিন চৌধুরী দমে যাওয়ার পাত্রী নয়। তিনি বড় ছেলে তাসনিম চৌধুরীর দিকে তাকিয়ে ইশারায় কিছু বললেন। তাজরিয়ানকে কাবু করার অস্ত্র তার জানা আছে। সবার আড়ালে জিসান রান্নাঘরে এগিয়ে গেলেন কফি বানানোর জন্য। ঝটপট এক কাপ কফি বানিয়ে ওপরে তাজরিয়ানের ঘরের দিকে ছুটলেন। তাজরিয়ানের ঘরের সামনে এসে জোরে একটা দম নিল। নেওয়ার পরে দরজায় নক করলো তাজরিয়ান। শান্ত গলায় বলল, কে? আমি জিসান। তো এখানে কি চাই? আসলে কফি দিতে আসছিলাম। রিত, তুমি কি বিজি আছো? হোয়াট এভার, তুই কফি আসছিস কেন? বাড়িতে কি সার্ভেন্ট অভাব? হোয়াটস কাইন্ড অফ ননসেন্স দিস? I am exactly 7 years on that you will all calling me by my known on science and your weak scent yet. তাজরিয়ান কফিতে চুমুক দেওয়ার কথা ভুলে গিয়ে জিসানের দিকে হিমশীতল চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। ঠিক তখনই ঘরের এক কোণে খেলনা নিয়ে বসে থাকা শ্রেয়ান হঠাৎ চিৎকার করে উঠল, গেট আউট, গেট আউট ফ্রম ওয়ার রুম। জিসান চমকে শ্রেয়ানের দিকে তাকালো, মুখে একটা নকল হাসি ফুটিয়ে বলল, আরে শ্রেয়ান সোনা, আমি তো তোমার ড্যাডের জন্য কফি এনেছি, তুমি কেন রাগ করছো? শ্রেয়ান উঠে দাঁড়িয়ে জিসানের সামনে এলো। তার ওই ছোট্ট মুখেও বাবার মতো গভীর ভাব। সে রাগী গলায় বলল, ড্যাড বলেছে এই বাড়িতে সার্ভেন্ট আছে। তুমি নিশ্চয় সার্ভেন্ট নও, তবুও কেন কফি নিয়ে এসেছো? আর তুমি ড্যাডকে রিত কেন বলে? ইউ হ্যাভ ব্যাড ম্যানার্স। জিসান দমে না গিয়ে বলল, শোনো বাবু, আমি তোমার ড্যাডকে কাজিন হই, আমি যা খুশি ডাকতে পারি। শ্রেয়ান এবার জিসানের হাত থেকে কফির কাপটা প্রায় কেড়ে নিয়ে পাশের টেবিলে ধপাস করে রাখলো। ডোন্ট কল মি বাবু, মাই নো ইজ শ্রেয়ান, জাস্ট কল মি শ্রেয়ান। আর ড্যাড তোমাকে আমার ড্যাডের রুমে আসতে বারণ করেছে। তুমি কি কারণে কম শোনো? পচা মেয়েদের মতো কেন ড্যাডের কাছে আসছো সব সময়? ড্যাড, এই পচা মেয়েটাকে রুম থেকে বের করে দাও। তাজরিয়ান ছেলের ওপর রেগে যাওয়ার বদলে বরং মনে মনে খুশি হলো। সে গম্ভীর গলায় জিসানকে বলল, শুনলি তো, শ্রেয়ান পছন্দ করছে না। আর আমার রুমে আসার আগে পারমিশন নেওয়াটা শিখবি। এখন যায় এখন থেকে। জিসান রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে এলো। একটা 7 বছরের বাচ্চার কাছে এভাবে অপমানিত হবে সে ভাবতেও পারেনি। মনে মনে ভাবলো, তাজনিয়ানকে যদি পাল্টাতে হয় তবে আগেই পিচ্চি শয়তানিকে শায়েস্তা করতে হবে। অন্যদিকে মেহেরিনদের বাড়ি সকাল থেকেই তোড়জোড় চলেছে। সুন্দর করে কথা বলছে। রাহেলা বেগমের হাত একটা দামি সিল্ক স্টোনের উপর কাজ করা শাড়ি নিয়ে মেহেরিনের দিকে এগিয়ে এলো। এসে মেহেরিনকে বলল, এই শাড়িটা পরে আয় তো। যা। স্নেহাকেও ডেকে বলল, এই স্নেহা, এদিকে আয় তো।
মেহেরিনকে একটু শাড়ি পরতে সাহায্য কর দুজন। ভিতরে যায় বলে সে রান্নাঘরের দিকে ছুটল। মেহেরিন এখনো কিছু বুঝতে পারছে না। নাম মেহেরিন অবাক হয়ে শাড়ির দিকে তাকিয়ে রইল। পান্তা ভাত আর চার থাপ্পড় যা নিত্যসঙ্গী। তার হাতে আজ দামি সিল্কের শাড়ি। স্নেহা ওকে টেনে ঘরের ভিতরে নিয়ে গেল। মেহেরিন অফুরন্তে বলল, স্নেহা, মা আজ হঠাৎ এত খুশি কেন রে? আজ এই শাড়িটা কার? স্নেহা কিছুটা অপরাধ বোধ নিয়ে মেহেরিনের দিকে তাকালো। সে জানে মেহেরিনের সাথে কি হতে চলেছে, কিন্তু মায়ের ভয়ে সে চুপ। স্নেহা আমতা আমতা করে বলল, আপু, মা বলেছে আজ তোমাকে দেখতে আসবে শহর থেকে। তুমি কথা বাড়িও না, জলদি তৈরি হয়ে নাও। মেহেরিনের বুকটা ধক করে উঠল। দেখার লোকে আসবে মানে? তাকে কি তবে বিয়ে দেওয়া হবে? তার এইচএসসি পরীক্ষা, ডক্টর হওয়ার স্বপ্ন কি তবে শেষ হয়ে যাবে? মেহেরিন আয়নার নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। তার হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো আজ অবাধ্য হয়ে এলিয়ে আছে পিঠের উপর। সকাল 10টা। চৌধুরী বাড়ির 3টা বিশাল গাড়ি এসে থামলো মেহেরিনদের উঠোনে। তাজরিয়ান গাড়ি থেকে নামলো বিরক্ত মুখে। পরনে দামি নেভি ব্লু শার্ট, হাত দুটো কনুই পর্যন্ত গোটানো। রোদে তার হ্যাজেন ব্লু চোখ দুটো হীরের মতো চিকচিক করেছে। সাথে শ্রেয়ানকেও নিয়ে আসা হয়েছে। রাহেলা বেগম দরজার কাছে দাঁড়িয়ে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। মোশাররফ সাহেব পাথরের মতো এক কোনায় দাঁড়িয়ে আছেন। আমার মন টানছে না বিয়েতে। তাজনিয়ান ঘরের ভেতরে ঢুকে একবার চারপাশটা দেখলো। এই ঘিঞ্জি আর ছোট ঘরে সে দম আটকে মরা যাবে যেন। মেহেরজাবিন চৌধুরী আদেশের সুরে বললেন, মেহেরিনকে নিয়ে এসো রাহেলা। খানিক বাদে স্নেহা মেহেরিনকে ধরে নিয়ে এলো। মেহেরিনের পরনে সেই সিল্কের শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর ফর্সা চেহারা তাজনিয়াজের নজর এড়ালো না। তাজনিয়ার বুকের ভেতর ঢুক করে উঠল যেন শিরাদানা দিয়ে একটা শিম শীতল স্নেহা বয়ে গেল। মেহেরিন মাথা নিচু করে এসে সোফায় বসলো। তাজনিয়ারে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। এক পলক দেখে সে বুঝলো মেয়েটা বড্ড শান্ত আর অসহায়, ঠিক যেমনটা তার দাদি বলে চেয়েছিল। তাজনিয়ারের ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, দাদি, তুমি শ্রেয়ানকে জিজ্ঞেস করো যে ওর পছন্দ হয়েছে নাকি মা হিসেবে। ওর কথাই শেষ কথা। তাজনিয়ান বলে এক মুহূর্তেও দাঁড়ালো না। মেহেরিন শুধু একবার চোখ তুলে দেখলো সেই বিশাল দেহীর মানুষটাকে। তাজনিয়ানের চোখের শীতলতা দেখে মেহেরিনের শিরাদানা দিয়ে একটা হিম শীতল স্নেহ বয়ে গেল। তাজনিয়ান বেরিয়ে যেতে মেহেরিন চৌধুরী মেহেরিনের মাথায় হাত রাখলেন। তারপর মেহেরিনের মুখটা আস্তে করে উপরের দিকে তুলে দেখে বলল, মেয়েটা মাশাল্লাহ, আমাদের অনেক পছন্দ হয়েছে দেখি। এখন শ্রেয়ানকে জিজ্ঞেস করে ও কি বলে। শ্রেয়া বাবা, তোমার কি নতুন মাকে পছন্দ হয়েছে? শ্রেয়া কিছুটা ভাবুক হয়ে বলল, এমন পছন্দ তো হয়েছে, দেখতে অনেক সুন্দর। আই রিয়েলি লাইক ইট। সি উইক লুক বিউটিফুল নেক্সট টু হার ফাদার টু। I don't like any girl, but I really like her. মেহেরজাবিন চৌধুরী যেন আকাশের চাঁদ হতে পেল। শ্রেয়ানের মতো জেদি বাচ্চার মুখে মেহেরিনের প্রশংসা শোনা মানে অর্ধেক যুদ্ধ জয়। তিনি তৃপ্তির হাসি হেসে রাহেলা বেগমের দিকে তাকালেন। রাহেলা বেগম তো খুশিতে গদগদ। 15 লাখ টাকার চেকটা যেন চোখের সামনেই ভাসছে তার। মেহেরজাবিন চৌধুরী মেহেরিনের চিবুক স্পর্শ করে বললেন, আমার বাপের যখন পছন্দ করেছে তখন কথা পাক্কা। সামনের সপ্তাহে মেহেরিনকে আমাদের বাড়ি নিয়ে যাব। ছোটখাটো অনুষ্ঠান করে। মেহেরিন পাথর হয়ে বসে রইল। তার বড় বড় চোখ দুটো জলে টলমল করেছে। তার ডক্টর হওয়ার স্বপ্ন, তার সাজানো ভবিষ্যৎ সব আজ একটা 7 বছরের বাচ্চা এক কথা বিনিময়ে হারিয়ে গেল। সে করুণ চোখে বাবার দিকে তাকালো, কিন্তু মোশাররফ সাহেব অপরাধবোধে নুয়ে পড়ে মুখ ফুরিয়ে নিলেন। গাড়িতে বসে তাজরিয়ান স্টিয়ারিংয়ে জোরে একটা ঘুষি মারলো। তার বুকের ভেতরে মেহেরিনের সেই জল ভরা চোখ দুটো কেন বারবার হানা দিচ্ছে সে বুঝতে পারছে না। তার মতো কঠোর হৃদয়ের মানুষের মনে 17 বছরে এক গ্রাম্য কিশোরী এভাবে দোলা দেবে, তা সে ভাবতেই পারেনি। তাজরিয়ান নিজের মনেই গুমড়ে উঠল, না, এটা কোনোভাবেই হতে পারে না। এই পিচ্চি একটা মেয়ে তার বউ হবে সে মানতেই পারছে না।
ও শুধু আমার ছেলের কেয়ারলেসটা হিসেবে এই বাড়িতে আসবে, এর বেশি কোনো মর্যাদাও পাবে না। বাড়ি ফিরে তাজনিয়ান সোজা নিজের ঘরে গিয়ে দরজায় আটকে দিল। জিসা ড্রয়িং রুমে বসে মেহের জাবিন চৌধুরীর কথা শুনে ফেটে পড়েছিল রাগে। বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার কালই। জিসান নিজের নখ কামড়াতে কামড়াতে ভাবলো বিয়ের আগে কিছু একটা করতেই হবে। মেহেরিনকে এই বাড়িতে চৌকাঠ পা রাখতে দেওয়া যাবে না। রাতের অন্ধকারে মেহেরিন ঘরের পেছনে গিয়ে বসে অঝরে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে কেউ তাকে গভীর কোনো গর্তে ঠেলে দিচ্ছে, যেখানে শুধু দহন আছে, কোনো নিষ্কৃত নেই। সে বিড়বিড় করে বলল, মা, তুমি কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমার কেন নিয়ে গেলে না তুমি? ডক্টর হতে চেয়েছিলাম আমি, আর আজ আমি টাকার বিনিময়ে কেনা একটা পণ্য হয়ে গেলাম। আকাশের চারটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। শুরু হলো মেহেরিনের জীবনে সবচেয়ে দীর্ঘ এবং যাত্রাময় রাত। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। এই কয়দিন অনেক ঝামেলা হয়েছে এই বিয়ে নিয়ে, কারণ তাজরিয়ান এই বিয়ে করবে না। সে কিছুতেই তার ছেলেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে দেবে না। শেষেমেশে আঠিয়া চৌধুরীর ব্ল্যাকমেলে করে রাজি হয়ে করিয়েছে, অনেক বুঝিয়ে যে সব সৎ মা এক হয় না। বাড়ির ছোটরা সবাই মিলে অনেক শপিং করেছে। মেহেরজাবিন চৌধুরী সব কেনাকাটা করে মেহেরিনের জন্য পাঠিয়েছে, শাড়ি থেকে শুরু করে থ্রি পিস ইত্যাদি ইত্যাদি। আজ বিয়ে হলেও বর কনে কারো মন আনন্দ নেই। চারদিকে বিরাজ করেছে থমথমে হাওয়া, এক প্রকার ধরে বেঁধে বিয়ে এটাকে। সকাল 11টা বেজে গেছে। চৌধুরী বাড়ি থেকে 5টা গাড়ি নিয়ে ছুটলো মিঠাপুর গ্রামের দিকে। 5টি দামি গাড়ি বহন যখন মিঠাপুর গ্রামে মেঠো পথে দিয়ে ধুলো উড়ে মেহেরিনের বাড়িতে সামনে থামলো, পুরো গ্রাম যেন শোরগোল পড়ে গেল। গাড়ির কাচের ওপর থেকে তাজরিয়ান তাকিয়ে আছে বাইরের দিকে। পরনে তার ঘিরে রঙের দামি শেরওয়ানি, কিন্তু মুখটা পাথরের মতো শক্ত। মেহেরজাবিন চৌধুরী পাশের সিটে বসে তাসবি গুনছে। তিনি জানেন এই বিয়েটা তাজরিয়ানের জন্য ওষুধ হিসেবে কাজ করবে, যদিও তা তেতো। শ্রেয়ান আজ খুব খুশি। তার পরনে বাবার মতো ছোট্ট একটা শেরওয়ানি। সে বারবার বলছে, ড্যাড, চলো জলদি যাই বিউটিফুল মাম কে নিয়ে আসতে। তাজরিয়ান শুধু ছেলের দিকে একবার তাকিয়ে স্নান হাসলেন। তার মনে শুধু একটাই সংকল্প, মেহেরিন যদি তার ছেলের চোখে এক ফোঁটা জল ফেলার কারণ হয়, তবে সে মেহেরিনের জীবনে অতিষ্ঠ করে দেবে। রাহেলা বেগম মেহেরিনের গালের পরপর 4-5টা থাপ্পড় মারলো, কারণ মেহেরিন বলেছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করতে চায়। মেহেরিন কান্না চেপে বলল, এমন সর্বনাশ করো না আমার। আমি তোমার সব ঘরের কাম করে দেব। আমি বিয়ে করব না মা, একটু দয়া করো। আজ যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি এক বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে কখনো দিতে না? রাহেলা বেগম ছুটে গিয়ে মেহেরিনের চুলের মুঠো ধরলো। মেহেরিন ব্যথায় কুকড়ে উঠল। রাহেলা বেগম এগিয়ে রেগে গিয়ে বলল, বিয়ে করবি না কেন সর্বনাশী? তোর জন্য আমার ছোট্ট ছেলেটা মরছে। কখনো কি বিষয় নিয়ে তোকে দোষারোপ করেছি? তাহলে তুই আমার কথা শুনবি না কেন? আজ যদি আমার কথা না শুনিস, তাহলে কালকেই তোর বাপের মরা মুখ দেখবি। আর তোকে বিয়ে করতে হবে, দেখি কি আটকায়। আর বাবার মরা মুখ দেখার কথা শুনে মেহেরিন পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। রাহেলা বেগম যখন চুলের মুঠি ছেড়ে দিয়ে ঘর থেকে গটগট করে বেরিয়ে গেলেন, মেহেরিন তখন মেঝেতে লুটিয়ে পড়ল। তার কান্নার কোণে কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। সে বুঝলো এই নরক থেকে তার মুক্তি নেই। নিজের বাবার জীবনের বিনিময়ে তাকে এই অচেনা দহন বেছে নিতেই হবে। বাইরে তখন গাড়ি থামার শব্দ। সানা আর রাজ মিলে তাজনিয়ানের গাড়ি থেকে নামলো। তাজনিয়ান যখন উঠোনের পা রাখলো, গ্রামের শত শত কৌতূহলী চোখ তার দিকে তাকিয়ে। সেই দিকে তাজনিয়ানের ভ্রুক্ষেপ নেই। সে শুধু ডাকছে, এই ভাঙা চেয়ারে ঘরে মেয়েটা কি আসলে তার শ্রেয়ানের সামলাতে পারবে? গুমোট একটা ঘরে কাজী সাহেব বসলেন। মেহেরিনকে ধরে ভেতরে নিয়ে আসা হলো। লাল বেনারসি ঘোমটা তার মুখ ঢাকা, কিন্তু কাপুনের হাতগুলো বলে দিচ্ছে সে কতটা বিধ্বস্ত। কাজী সাহেব বলেন, 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তাসনিম চৌধুরীর পুত্র তাজনিয়া চৌধুরী হৃদের সহিত আপনার বিবাহ সম্পূর্ণ হয়েছে। আপনি কি কবুল কইবেন? মেহেরিন নিরত্ত। রাহেলা বেগম পাশ থেকে মেহেরিনের
পিঠে চিমটি কাটলেন। মেহেরিন ফিসফিস করে 3বার বলল কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। রাহেলা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিয়ে সব অনুষ্ঠানিকতা শেষ হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হলো। তাজনিয়ান একবারও মেহেরিনের সাথে কথা বলেনি। মেহেরজাবিন চৌধুরী মেহেরিনকে দোয়া করে বললেন, চল তোর বাড়িতে যাওয়ার সময় হয়েছে। মেহেরিন যখন বাবার পাশে সালাম করতে গেল, মোশাররফ সাহেব মেয়ের মাথায় হাত রেখে অঝরে কাঁদতে লাগলেন। আজ তিনি অসহায়, কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না, কারণ টাকাটা তার দরকার। মেহেরিন বাবার কানে ফিসফিস করে বলল, ভালো থেকো বাবা, তোমার কথা রাখতে গিয়ে আমি মরেই গেলাম। তাজদিয়ান মেহেরিনকে এক প্রকার অবজ্ঞার সাথে নিয়ে গাড়িতে তুলল। মেহেরিন জানালার পাশে বসে ঝাপসা চোখে নিজের এই নরকটাকে শেষবারের মতো দেখলো। গাড়িতে বসা তাজনিয়ানের মেহেরিনের দিকে না তাকিয়ে শীতল গলায় বলল, কান্না থামাও, ড্রামা আমার একদম পছন্দ না। তুমি এই কবুল বলেছো মানে তুমি মেহেরিন থেকে এখন মিসেস তাসনিয়া চৌধুরী, আর বাড়ির বড় বউ। এই নেকা কান্নার মানে না। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে রাত বেজে গেছে 12টার। বাড়িতে পৌঁছে কারো তোয়াক্কা না করেই তাসনিয়া ধূপ ধাপ ফেলে ঘরে চলে গেল। গিয়ে দেখে ফুলের গন্ধ চারপাশটা করছে। মাথায় টিপুরিটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে ব্যালকনিতে গেলেন। তাজনিয়ানের এই রূপ আপাতত কেউই আশা করেননি। তাসনিন চৌধুরী রেগে আর্থিয়ার দিকে তাকালেন। মেহেরজাবিন চৌধুরী মেহেরিনের দিকে তাকিয়ে মেখে হাসি দিয়ে বলল, সারাদিন দৌড়াদৌড়ির উপর ছিল তো, মনে হয় ক্লান্ত, তাই রেখে চলো চলে গেল, কিছু মনে করিস না। ও এরকমই। মেহেরজাবিন কি চৌধুরী মেহেরিনের হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলো। মেহেরিন পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই বিশাল বাড়ি, ঝাড়বাতি আর বিলাসিতা ওর চোখের ভয়ের মতো লাগছে। মেহেরজাবিন চৌধুরীর মেজ বউ সানিয়াকে ডেকে বললেন, সানিয়া, মেহেরজাবিনকে নিয়ে ওর ঘরে রেখে এসো। আর জিসান কোথায়, ও কি এখনো রুম থেকে বের হয়নি? সানিয়া চৌধুরী মেহেরিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বললেন, জিসান মনে হয় শরীর ভালো না মা, ও তো নিজের ঘরের দরজা দিয়ে বসে আছে। তাজনিয়ানের ঘরের সামনে আসতেই মেহেরিনের বুকটা ধক করে উঠল। সানিয়া মেহেরিনকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে চলে গেলেন। মেহেরিন দেখলো রুমটা অনেক বড়, কিন্তু চারদিকে সাজসজ্জা। মেহেরিনের কাছে দম বন্ধ করার মতো হলো। তাজনিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। ধোঁয়ায় গন্ধ মেহেরিনের নাকে আসতেই ও হালকা কেসে উঠল। তাজনিয়ানের পেছনে মা না ফিরে কর্কশ গলায় বলল, এই ঘরে থাকার অধিকার তোমাকে শুধু আমার দাদি আর ছেলের জন্য দেওয়া হয়েছে। নিজেকে এই ঘরের মালিক ভাবা ভুল করো না। আর শোনো, কাল থেকে শ্রেয়ানের সব দায়িত্ব তোমার। ও যেন কোনো অভিযোগ না করে। মেহেরের নিচু গলায় বলল, আমি তো কারো কাছে কিছুই চাইনি, আপনারা জোর করেই তো আমাকে এখানে এনেছেন। তাজনিয়ান এবার ব্যালকনি থেকে তরুণ গতিতে ঘরের ভেতরে ঢুকে মেহেরিনের সামনে এসে দাঁড়ালো। মেহেরিন ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তাজনিয়ানের হ্যাজেল চোখ দুটো রাগে ধক ধক করছে। সে মেহেরিনের চিবুক শক্ত করে চেপে ধরলো। মুখে মুখে তর্ক করার সাহস তোমাকে কে দিল? তোমার বাপের দেনা শোধ করতে গিয়ে আমার 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তুমি স্পে একটা কেনা পণ্য মনে থাকবে? কেনা পূর্বে দেখে এরকম অবজ্ঞা অবহেলা করেছে, আর টাকার বিনিময়ে কিনে এনেছে দেখে অত্যাচার করেছেন। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করা? এই তর্কের ফল কি হতে পারে জানিস? আমাকে রাগাস না, চুপচাপ থাক, এতেই তোর মঙ্গল। মেহেরিন ব্যথায় কুকড়ে উঠল। তাজনিয়ানের হাতের চাপ ওর নরম চামড়ায় বসে যাচ্ছে। মেহেরিন এক লহমা বুঝতে পারলো মিঠাইপুর সেই নরক থেকে ওই এক ভয়ঙ্কর দানবের গুহায় এসে পড়েছে। তাজনিয়ান মেহেরিনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকে গেল। মেহেরিন বিছানার এক কোণে কুকড়ে বসে ফুপিয়ে কেঁদে উঠল। পাশের রুমে তখন শ্রেয়ান ঘুমে বিভোর। শ্রেয়ান সেই সন্ধ্যার দিকে ঘুমিয়েছে আর ওঠেনি। তাজনিয়ান বাথরুম থেকে বেরিয়ে দেখলো মেহেরিন তখনও মেঝে এক কোণে জুপথুপ হয়ে বসে কাঁদছে। ওর পরনে ভারী বেনারসি শাড়িটা এখন ওর কাছে লোহার খাঁচার মতো লাগছে। তাজনিয়ান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আলমারি থেকে একটা পাতলা কমফোর্ট বের করে বিছানায় ছুঁড়ে দিল।
সে মেহেরিনের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, এই শাড়ি গহনা পাল্টে ফ্রেশ হয়ে নাও, আর মেঝেতে বসে ড্রামা করার দরকার নেই। ও সোফায় গিয়ে ঘুমাও, আমি আমার বিছানায় অন্য কাউকে সাহায্য করতে পারি না। মেহেরিন অবাক হয়ে চোখ তুলে তাকালো। ও ভেবেছিল হয়তো আজ সারা রাত ওকে মেঝেতে কাটাতে হবে। তাজনিয়ান আলমারি থেকে একটা সুতির থ্রি পিস আর একটা বোরকা আর নিকাব বের করে টেবিলের উপর রাখলো। এটা মেহেরজাবিন চৌধুরীর আগে কিনে রেখেছিল। যাও, এই পোশাকটা পরে নাও, আর এই বোরকাটা নিয়ে নিজের কাছে রেখো, যখনই বাইরে যাবে তখন পরবে। আর কান্নাকাটি বন্ধ করো, আমার বিরক্ত লাগছে, ক্লান্ত আমি। মেহেরিন ধীরে পায়ে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে যখন বেরিয়ে এলো দেখলো তাজরিয়ান বিছানায় শুয়ে ল্যাপটপ কি যেন কাজ করছে। মেহেরিন গিয়ে সোফায় শুয়ে পড়লো। এসির ঠান্ডা ও কাঁপছিল, কারণ ও কখনো এসিতে থাকেনি। তাজরিয়ান আর চোখে সেটা খেয়াল করলো। সে উঠে গিয়ে এসির তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিল এবং রিমোটটা টেবিলের উপর ধপ করে রাখলো। বিছানার উপর ছুঁড়ে রাখা কম্বলটা মেহেরিনের দিকে ছুঁড়ে মেরে মেহেরিন কম্বলটা টেনে নিজেকে গুটিয়ে নিল। তাজনিয়ানের গলায় মায়া নেই, কিন্তু এইটুকু খেয়াল করলো মেহেরিনের কাছে অনেক বড় কিছু মনে হলো। ওর চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম ওর চোখে নেই। তাজনিয়ানের ঘুম কিছুতেই হালকা হয়ে আসলো। কেমন গুনগুন শব্দের আওয়াজে চোখ কচলে উঠে বসলো। হাত বাড়িয়ে বেড সাইডে রাখা লাইট অন করলো। হঠাৎ মেঝের দিকে চোখ পড়তেই দেখতে পেল মেহেরিন একটা জায়নামাজের ওপর মোনাজাতে কান্না করছে আর বলছে, আল্লাহ, আমায় কোন নরকে ফেলাইলা? ওই নরকে তো ঠিক ছিলাম, আমার আর সহ্য হয় না। আল্লাহ, আমাকে তুলে নাও এই মা মরা এতিম মেয়েটাকে। এত কষ্ট না দিলেও পারতা, আমি তো আর কোনো পাপ করিনি। তাজনিয়ান কিছু না বলে কমফোর্ট দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়লো। পরের দিন খুব ভোরে মেহেরিন ঘুম ভাঙলো কারো হাতের ধাক্কায়। চোখ মেলাতে দেখলো 7 বছরের শ্রেয়ান ওর সামনে দাঁড়িয়ে। শ্রেয়ানের দু চোখ কৌতূহল। সে মেহেরিনের গলায় শুয়ে দিয়ে কর্কশ গলায় বলল, তুমিও কি সেই নতুন বিউটিফুল মম? ড্যাড বলেছে তুমি আমার সব কাজ করে দেবে। যাও, আমাকে আমার কোন কাজ করে দিতে হবে না। আমার এটা আমার তরফ থেকে তোমার স্যালামি। শুধু ড্যাড সামনে একটু নাটক করবে। এখন কাউকে ডেকে বল আমাকে খাবার দিতে। আই এম হ্যারিং। মেরিন উঠে বসলো। 7 বছরের বাচ্চার মুখে এত সুন্দর কথা শুনে ওর বুকটা ব্যথায় টন টন করে উঠলো। তাজরিয়ান তখন ঘরে নেই, হয়তো জিম বা মর্নিং ওয়ানে গেছে। মেহেরিন শান্ত গলায় শ্রেয়ানে বলল, তোমার নাম শ্রেয়ান না? এসো, আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। শ্রেয়ান মেহেরিনের হাত ধরে লাফাতে লাফাতে বলল, ইয়ে কি মজা! আমাকে আমার মম ফ্রেশ করিয়ে দেবে, সবার মায়ের মতো। কি মজা, কি মজা! শ্রেয়ান মেহেরিনের হাত টেনে বাথরুমের দিকে নিয়ে গেল। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকালো। এ বিশাল চৌধুরী বাড়ির সকালটা ওর কাছে কোনো এক অজানা যুদ্ধে শুরু মনে হলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।